নমস্কার, শুরু করছি হট সিট। লোকসভা মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। এই হুমায়ুন যে একবার কংগ্রেসে, একবার তৃণমূলে, এবার বিজেপিতে। বিজেপি প্রার্থী হিসেবে তিনি কতটা আশাবাদী, কি বলছেন? প্রথমে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের হট সিটে। ওয়েলকাম, নমস্কার। প্রথম প্রশ্ন রাখছি, এই যে কতটা আশাবাদী আপনি ভোট নিয়ে? দেখুন, একটা লোকসভা নির্বাচন ভারতবর্ষের এটা একটা বিরাট, সব থেকে উঁচু স্তরের উৎসব বলতে পারেন। আমাদের সংবিধানের যে তৈরি হয়েছে সে হিসাবে লোকসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের আইন প্রণয়নকারী একজন সদস্যের নির্বাচন, যেখান থেকে গোটা ভারতবর্ষের সব কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মোতাবেক ভারতবর্ষের বিভিন্ন স্তরের আমলারা সেটাকে ইমপ্লিমেন্ট করে বা কার্যকরী করে। এই লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি আমাকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মনোনীত করেছে। 10ই মার্চ যেদিন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে 17তম লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করলেন, তারপরে পরেই রাজ্যের তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেদিক দিয়ে আমাদের ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল, ভারতবর্ষে 5 বছর বিগত 16তম লোকসভায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলেছে, স্বাভাবিকভাবেই যদিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও অল ইন্ডিয়ার তকমা পেয়েছে, তারা তবুও তাদের লোকসভার নিরিখে 543টা সিটের মধ্যে পশ্চিমবাংলায় মাত্র 42 আর বোধহয় 10টা কোথাও রাজ্যে, বাইরের রাজ্যের ভোটে তারা প্রার্থী দিয়েছে, সেদিক দিয়ে 52টা। আর ভারতবর্ষের বিজেপি দলকে 543টা সিট তার কয়েকজন সহযোগী নিয়ে প্রায় 500 সিটে ভারতীয় জনতা পার্টিকে লড়তে হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন রাখছি, বিজেপিতে গেলেন কেন? বিজেপিতে গেলাম মানে পশ্চিম বাংলায় যে তৃণমূল কংগ্রেস সরকার চলছে, এই সরকারের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন মানুষকে যে একটা রাজনৈতিক দল তার সর্বশ্রেষ্ঠ ক্ষমতায় পৌঁছায়, যিনি রাজ্য সরকারের ক্ষমতায় অলঙ্কিত হন বা অধিষ্ঠিত হন। তৃণমূল কংগ্রেস সেদিক দিয়ে 1998 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করার পর কখনো তারা এনডিএর সঙ্গে গিয়েছে, কখনো তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে, কখনো তারা একা লড়তে গিয়ে তাদের দলের একজন মাত্র নেত্রী এমপি হয়েছে 2004 সালের লোকসভা নির্বাচনে। তো সর্বশেষ 2011 সালে যখন 34 বছরের লেফট ফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আর জাতীয় কংগ্রেস যেদিন জোটবদ্ধভাবে বিধানসভা নির্বাচন, 8তম বিধানসভায় বামফ্রন্ট পুনরায় ক্ষমতা দখলের লড়াই, আর তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে সঙ্গে নিয়ে তাদের 7মেই পরিসমাপ্ত করার লড়াইয়ে নেমেছিল। সেই লড়াইয়ে আমিও একজন নির্বাচিত ইলেক্টেড 70 রেজিনগর বিধানসভার কংগ্রেস দলের 42-এর মধ্যে আমি সদস্য ছিলাম। ঘটনাক্রমে এই কংগ্রেস আমি 1982 সাল থেকে 2012 সালের 20 নভেম্বর পর্যন্ত আমি কংগ্রেস করেছি বিভিন্ন স্তরে, কখনো জেলা পরিষদ, কখনো পঞ্চায়েত স্তরে, কখনো এমএলএ, কখনো রাজ্যের মন্ত্রী পর্যন্ত 6 মাসের হয়েছিলাম, আপনারা সবাই অবগত আছেন। কিন্তু বিগত 1-1.5 বছর ধরে তৃণমূল সরকারের যে মানুষের স্বার্থবিরোধী যে কার্যকলাপ,
বিশেষ করে মানুষের সঙ্গে যে প্রতারণা, মিথ্যা বা করাপশন বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়া, অল্প সময়ের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজ্যের শাসক দল যেভাবে অন্যায়ের সঙ্গে আপোষ করেছে, আমার মনে হয় যেভাবে রাজশক্তিকে কাজে লাগিয়ে, রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে, রাজ্যের সর্বস্তরের প্রশাসনকে হুইপ দিয়ে যেভাবে মানুষের গণতন্ত্রকে চুটি টিপে হত্যা করা হয়েছে, কখনো ডোমকল পৌরসভা নির্বাচনে, কখনো লাস্ট 2018 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে। আমরা দীর্ঘদিন কংগ্রেস করার পর সেই কংগ্রেস দলটা ঘটনাক্রমে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, যে কংগ্রেস দলটা আমাকে ছাড়তে হয়েছিল, ছেড়েও ছিলাম। রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী তখন আমাকে হিরে রত্ন পেয়ে গেছি, সেই রকম করে গ্রহণ করে তিনি কিন্তু আমাকে মর্যাদাও দিয়েছিলেন। আমি বারবার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা বা তেনার প্রতি আমার শ্রদ্ধা থাকবে। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর, আজ থেকে 10 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর 2011 সালের 20শে মের পরে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পরবর্তী সময়ে তিনি যে তেনার কার্যকলাপ, তেনার দল বড় হয়েছে, অনেক বেনজল তৃণমূলে ঢুকেছে, যারা সিপিএম ছেড়ে, যারা কংগ্রেস ছেড়ে, অনেক স্তরের লোকরা ঢুকেছে। আমিও একজন কংগ্রেস ত্যাগ করে তেনার উপরে বিশ্বাস করে 20শে মে 2012 সালে আমি তৃণমূলে জয়েন করেছিলাম। জয়েন করার পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে কোন্দল বা যে ল্যাংমারার যে প্রবণতা, নেত্রীর কাছে গিয়ে সবাই চুপচাপ থাকেন, নেত্রীর আদেশটা শিরোধার্য মনে করেন। নেত্রীর কাছ থেকে 500 মিটার দূরে চলে আসলেই তৃণমূলের এক একজন মডল, এক একজন নেতা, এক একজন স্তরের জনপ্রতিনিধি তাদের মতো করে তারা শুধু লুটার আর শুধু নিজের স্বার্থ দেখার রাস্তায় বেশি ধ্যান দেন। নেত্রীর পক্ষে সেটা কতটা জানা আছে, কতটা তিনি জেনে বুঝে এগুলাকে অ্যালাউ করেন, না জেনে তিনি চুপচাপ থাকেন, সেটা নেত্রী বলতে পারবেন। কিন্তু আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর আমি নির্বাচনে হেরেছি। সেই হারটা আমি মনে করি আমার হার হয়েছে, আমি মেনে নিয়েছি। কিন্তু এই হারের জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের সেই সময়কার যারা নেতৃত্বে ছিলেন, যারা যুব তৃণমূলের সভাপতি ছিলেন, যারা মাদার তৃণমূলের সভাপতি ছিলেন, যারা এই রাজ্যে এই জেলা থেকে আরেকজন সাগরদিঘির বিধায়ক, তিনি মন্ত্রী ছিলেন, তিনাদের যে ভূমিকা আমি দেখেছি, একটা নির্বাচনী ময়দানে নামতে গেলে শর্ট পিরিয়ডে 2.5 মাসের মধ্যে আমি উপনির্বাচন ফেস করেছি। যেদিন মন্ত্রী হয়েছি 23শে ফেব্রুয়ারি 2013 আমার বাই ইলেকশন হয়েছিল। আজকে যিনি মেদিনীপুর থেকে এসে 3টে জেলা দেখছেন, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এবং নিচে দিয়ে আর চলছেন না, তিনি নিজে পরিবহন মন্ত্রী, ওটাও পরিবহনের মধ্যে পড়ে, তিনি হেলিকপ্টারে উপরে তিনি মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন। তো এই ভদ্রলোক সেদিন মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন। তিনাকেও নেত্রী পাঠিয়েছিল রেজিনগরে আমাকে নির্বাচনে জেতানোর জন্য। কিন্তু উনি তার দলের যে সভাপতি, যুব সভাপতি, উনি তখন রাজ্যের যুব সভাপতি ছিলেন। তো রাজ্যের তৃণমূলের যুব সভাপতি, এই জেলার যারা যুব সভাপতি, এই জেলার যারা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তাদের সঠিকভাবে পরিচালনা করার মতো দক্ষতা উনি দেখাতে পারেননি। উনি কি করলেন, সেখানে বিভিন্ন সময়ে আমাকে হঠাৎ করে 24 ঘন্টা আগে আমার কাছে ইনফরমেশন আসছে, সূচনা আসছে যে আজকে শক্তি কাপুর আসবে, কালকে সাবেনা আজমিন আসবে, কালকে পার্থ চট্টোপাধ্যায় আসবে, কাল বাত্য বসু আসবে, কাল সুলতান আহমেদ আসবে, কাল সৌগত রায় আসবে। প্রতিনিয়ত আমার কাছে শুধু সূচি চলে আসছে। আমি যে আমার মতো করে ভোট করব সেটা আমার করতে পারছি না। আমার মাথার উপরে উনি অবজারভার, তারপরে জেলার যারা নেতা,
কেউ যুব সভাপতি, কেউ মাইনরিটির সভাপতি, কেউ জেলা তৃণমূলের সভাপতি, কেউ আমার জেলা থেকে মন্ত্রী, আমিও একজন রাষ্ট্রমন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী, তাদের কাছ থেকে একজন পরিবারের সদস্য হিসাবে বা একটা দলীয় তার সহকর্মী হিসাবে যে সহযোগিতা আমার পাওয়া উচিত ছিল, আমার কাম্য ছিল, আমি সেই ভোট ফেস করতে গিয়ে সেইভাবে পেলাম না। এবং শুধু পেলাম না না শুধু পেলাম না না তাদের একটা ইগো, যে হুমায়ুন কবির সেই সময় 182টা বিধায়ক ছিল তৃণমূল কংগ্রেসের, তো 42টা ছিল কংগ্রেসের। আমি হুমায়ুন কবির রেজিনগরের আর ইংলিশ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এই দুজন কেবল প্রথম কংগ্রেস বিধায়ক হিসাবে দলত্যাগ করে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে দুজনেই 21শে নভেম্বর 2012 মন্ত্রী হয়েছিলাম। তো সেই মন্ত্রী হওয়ার পর পরবর্তীকালে দেখা গেল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিরাট ব্যবধান নিয়ে জিতল। পরবর্তীকালে 2016তে সে আবার বিরাট ব্যবধান মার্জিনে হেরেও গেছে। কিন্তু আমার আক্ষেপ, আমার দুঃখ যে তৃণমূল কংগ্রেস এই জেলায় কোনো 3 নম্বর পার্টি হিসাবে, তাদের রাজ্যে তারা শাসন ক্ষমতায় 1 নম্বর রাজনৈতিক দল, অথচ এই জেলায় তাদের শক্তি নিরিখে 1 নম্বরে কংগ্রেস, 2 নম্বরে সিপিএম, 3 নম্বরে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের 3 নম্বর পার্টি হিসাবে সেই নেতাদের যে আচরণ করা উচিত, যেভাবে একজন তার প্রার্থীকে, যে নেত্রী যখন আমাকে গ্রহণ করেছেন, মন্ত্রী করেছেন, তাহলে এখানকার জেলার নেতারা যে স্তরেরই তৃণমূলের নেতা হোক, তাদের উচিত ছিল আমাকে আমার হয়ে ভোট করা বা আমাকে সহযোগিতা করা। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে স্বীকার করতে হচ্ছে আজও যে নেতৃত্বরা, তৃণমূল নেতৃত্ব কেন এখানকার জেলা সভাপতি মোহাম্মদ আলী, এখানকার মন্ত্রী সুব্রত সাহা, এখানকার যুব সভাপতি উৎপল পালদের না কথা বলে, তাদের অনুমতি না নিয়ে হুমায়ুন কবিরকে কেন গ্রহণ করেছে আর কেন রাতারাতি মন্ত্রী করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে তাদের আসল ক্ষোভ বা না মেনে নেওয়ার বা আমার হারের মূল কারণ বলে আমি দেখেছি। কারণ তারা দেখছে যে হুমায়ুন কবির যদি নির্বাচনে বাই ইলেকশনে জিতে যায়, তাহলে কারো জেলা সভাপতির পদ চলে যাবে, কারো মন্ত্রিত্ব চলে যাওয়ার ভয় আছে, কারো আরও যুব সভাপতি চলে যাওয়ার, এই বিভিন্ন কারণে হুমায়ুন কবির যাতে মুর্শিদাবাদ জেলায় মাথার উপরে তৃণমূলের না বসতে পারে, তার জন্য এখানে শুরু হলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র। একদম। এই বিষয়ে আমি আরেকটা প্রশ্ন রাখছি, একদম শেষ মুহূর্তে বিজেপিতে যোগদান করেছেন, তো শেষ মুহূর্তে বলা যাবে না, এটা আপনারা সবাই জানেন। অনেকেই প্রশ্ন তুলছে আজকে আমার যারা বিরোধী, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, তারা বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অপবাদ দেওয়ার তাদের ক্ষমতা নেই। আমি লড়াকু মানসিকতার লোক, মানুষের পাশে থাকি, সেটা বারবার প্রমাণ দিয়েছি। তারা একটাই বলছে যে বারবার নাকি আমি দল চেঞ্জ করেছি। তো সেই দল চেঞ্জ কেন করেছি সেটা কারণবশত করতে হয়েছে। কারণ আমি আজকে মনে করেছি যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, তৃণমূল কংগ্রেসের যে কুশাসন, যা প্রশাসনিক আধিকারিকদের উলঙ্গভাবে নিজের দলের পক্ষে ব্যবহার করে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, দমকল পৌরসভাতেও মাস্কেট বাহিনী নামিয়ে বোমা গুলি দিয়ে যেভাবে সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থীদের পরাস্ত করা হয়েছিল, পরবর্তীকালে 2018 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 14ই মে অনেক আইনি জটিলতা, আইনি লড়াইয়ের পরে সর্বোচ্চ আদালতের নির্দেশে 14ই মে 2018 নির্বাচন হলো। সেই নির্বাচনে আমি দেখেছি যে এই জাতীয় কংগ্রেস মুখ থুবড়িয়ে পড়েছে। আজকে যিনি আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, সেদিন তিনি জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি নিজে আক্রান্ত হয়ে টিএমসির কাছে মার খেয়ে, টিএমসির কাছে অপমানিত হয়ে, তার ভাগ্নে হাবিবুর রহমান পেশায় স্কুল শিক্ষক, তার অনেক বিজনেস আছে, এডুকেশন বিজনেস আছে, চিপনি ভাটা আছে, তাকে যখন মুর্শিদাবাদের অ্যাডিশনাল পুলিশ সুপার ডেকে 4 ঘন্টা ধরে মেন্টালি
একদম প্রেসার আমি এই দিল, বিষয়ে তখন এই বাহাদুর যিনি আজকে দাঁড়িয়ে বলছেন অনেক ভোট নাকি জিতে যাবেন, এই বাহাদুর তখন যে আক্রান্ত হলো, মানুষের সাধারণ ক্যারেক্টার হচ্ছে আপনাকে যদি আমি এখনই অ্যাটাক করি তাহলে আপনিও কিন্তু আমাকে প্রতিরোধ করার জন্য আমার বিরুদ্ধে হাতটা উঠাবেন, কিন্তু আপনাকে আমি ঘুষি মারলাম, আপনি আমাকে যদি রসগোল্লা ধরেন আমার মুখে, তাহলে আপনার কোনো নিজস্বতা আছে বলে আমি মনে করি না। আপনি যতই মনে করুন নিজে বাহাদুর, আমি মনে করি না যে আপনি বড় বাহাদুর। তো আজকে যে বাহাদুরকে নিয়ে তেনারা যুদ্ধে জয়ে নেমেছে, এই বাহাদুরকে আমরা দেখেছি রাজনীতি করতে গিয়ে আমার পাশের ব্লকের বাসিন্দা, আমার সমবয়সী, অনেক দিনের রাজনৈতিক সাথী, কিন্তু কখনো তিনাকে জলে ঝাঁপ দিয়ে জীবন বাঁচাতে হয়েছে, কখনো তিনাকে আক্রান্ত হয়ে এলাকা ছেড়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে, কখনো লাস্ট 2000 পঞ্চায়েতে আমতলাতে তার সিকিউরিটি না থাকলে তাকে হয়তো জীবনেই শেষ হয়ে যেতে হতো, তিনি সরাসরি গিয়ে সেই দলে গেলেন। আমি মনে করেছি তৃণমূলের বিরুদ্ধে যদি রাজনীতি করতে হয় আজকের দিনে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলার রাজনীতিতে একটাই দল, ভারতীয় জনতা পার্টি, যেটা থেকে তৃণমূলের এই মস্তানদের, তৃণমূলের এই গুলি বারুদের রাজনীতির বা প্রশাসনের পক্ষপাতমূলক গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে জবাব দেওয়া যাবে। তাই আমি বাধ্য হয়ে পঞ্চায়েত ইলেকশনের পরেই প্রশাসনের অসহযোগিতা, প্রশাসনের একটা দলের পক্ষে ন্যাকেটলি উলঙ্গভাবে যে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তর এবং ইলেকশন কমিশন স্টেট তাদের সহযোগিতায় নির্বিচারে এই জেলায় 81% সিটে আনকনটেস্ট হয়েছে, কাউকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি। আর যে 19% ভোটে দাঁড়িয়েছিল, মানুষ ভোট দিয়েছিল, কাউন্টিং ভেন্যুতে গিয়ে বিডিও ওসিদের মাতব্বরিতে তৃণমূলের লোকরা গিয়ে তাদের সেই রায়টাকেও পাল্টিয়ে দেওয়া হয়েছে, ব্যালটের ছাপ পাল্টিয়ে দিয়ে বিজেপি যারা ভোট পেয়েছে তাদের ব্যালট ছিঁড়ে দিয়ে নতুন ব্যালট দিয়ে বিডিওরা আবার তৃণমূলের জোড়া ফুলে ছাপ মেরে তাদের প্রার্থীদের 100% 100 করেছে। তাতে শুভেন্দুবাবুর ঘোষণা ছিল পঞ্চায়েতে যে বিরোধী শূন্য করবে সহজে করবে, রাজ্যের নেত্রীও বলেছিল 100% চাই, আর শুভেন্দুবাবু বলেছিল এক একটা পঞ্চায়েতে 5 কোটি টাকা করে পুরস্কার। প্রায় 1 বছর হতে চলল, শুভেন্দুবাবু এই মুর্শিদাবাদ জেলার 250টা গ্রাম পঞ্চায়েত দখল করেছেন পুলিশের ক্ষমতায়। আমি তার কাছে প্রশ্ন রাখি যে আপনি লোকসভা ভোট চাইছেন মানুষের কাছে, তার আগে আপনি বলুন কোন পঞ্চায়েত, যত বিরোধী শূন্য পঞ্চায়েত আপনি পুলিশ দিয়ে করেছেন, কোন পঞ্চায়েতকে 5 কোটি করে উপহার দিয়েছেন, সেই পঞ্চায়েতের নামগুলা আপনাদের মিডিয়ার মাধ্যমে মুর্শিদাবাদের মানুষকে জানাক, তাহলে তাকে ভোট দেওয়ার তাদের অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে। তা না হলে মানুষের সঙ্গে চিটিংবাজি করা, ভাওতাবাজি করা, মিথ্যাচার করা কোনো অধিকার তৃণমূল কংগ্রেসের নাই। আমাদের সঙ্গে রয়েছেন লোকসভা মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। নমস্কার। এখানে মুর্শিদাবাদে তৃণমূলের প্রার্থী রয়েছেন আবু তাহের খান, কংগ্রেসের রয়েছেন আবু হেনা, আর বিজেপিতে রয়েছেন আপনি। তো এই তিনজনেই একটা সময় কংগ্রেসের অধীর চৌধুরীর মানে গুরুদেব ছিল প্রত্যেকে, মানে আপনাদের কাছে। আরেকটা প্রশ্ন রাখছি আমি, যে এই তিনজনেই মানে কংগ্রেস করতেন, মানে কংগ্রেসের প্রোডাক্ট ছিলেন, তো আজ এইখান থেকে দাঁড়িয়ে এই যে আপনাদের কাছে অধীর চৌধুরী গুরুদেব ছিল, তা তার বিপক্ষে আপনারা চলে গেছেন। দেখুন, এটা ঠিক না। অধীর চৌধুরী আমাদের রাজনৈতিক গুরুদেব ছিল না। অধীর চৌধুরী কংগ্রেসে জয়েন করেছেন 1989-এ। আমরা কংগ্রেসটা করি 1982 থেকে, মানে ওনার 7 বছর আগে থেকে আমরা জাতীয় কংগ্রেসটা, ছাত্র রাজনীতি, যুব কংগ্রেস এইসব করতে করতে মাদার কংগ্রেসের পঞ্চায়েতে লড়া, পঞ্চায়েত সমিতিতে লড়া, জেলা পরিষদে লড়া, এমএলএতে লড়া, দীর্ঘ 30 বছর আগেই আপনাকে বলেছি 30 বছর কংগ্রেস করেছি। কাজেই অনেকে যেটা ধারণা যে অধীর চৌধুরী আমার রাজনৈতিক গুরু, সেটা কিন্তু ঠিক না। অধীরদা আমার বয়সে বড়, অধীরদা পরে কংগ্রেসে আসলেও তিনার যোগ্যতা প্রমাণ করে 4 বার এমপি হয়েছেন,
প্রদেশের সভাপতি হয়েছে মুর্শিদাবাদ জেলার, তিনিই প্রথম সুসন্তান যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। তার আগে দেখবেন মুর্শিদাবাদ জেলা থেকে কেউ কেন্দ্রের মন্ত্রী হননি। তো সেই দিক দিয়ে অদিত দা সৌভাগ্যবান, কিন্তু অদিত দা আমার রাজনৈতিক গুরু না। তাই আজকে যে লড়াইটা মুর্শিদাবাদে শুরু হয়েছে, আমার চির রাজনৈতিক শত্রু, আমার শুরু থেকে লাস্ট অবধি আজ অবধি যারা রাজনৈতিক শত্রু, সেটা হচ্ছে লেফট ফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সেই পার্টির প্রার্থী বদরুদ্দোজা খান, তিনি 5 বছর এখানকার সাংসদ নির্বাচিত হয়েছিলেন জনগণের দ্বারা ভোট পেয়ে। তো সেদিক দিয়ে বলতে গেলে বদরুদ্দোজা আমার প্রতিদ্বন্দ্বী। পাশাপাশি আমরা যে 3 জন প্রতিদ্বন্দ্বী, সত্যিই আপনি বলেছেন 3 জনই, একজন মরহুম প্রয়াত এই জেলার যিনি সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন প্রয়াত আব্দুস সাত্তার সাহেব, সেই সাত্তার সাহেবের পুত্র আবু হেনা, আর একজন আমার সহকর্মী দীর্ঘদিন ধরে আবু তাহের খান। দেখুন, এই 3 জন রাজনৈতিক ব্যক্তি আজকে 3টে দলের প্রার্থী। তো মানুষ বেছে নিক কাকে ভোট দেওয়া উচিত। কারণ আবু তাহের খানের যোগ্যতা বা তার সাহসিকতা বা তার কর্মক্ষমতা মানুষ বিচার করুক। আবু হেনা সাহেব সাত্তার সাহেবের ছেলে, কিন্তু তিনি 6 বারের লালগোলার বিধায়ক আছেন। সেই বিধায়ক সাধারণ মানুষের কাছে পপুলার নয়, সাধারণ মানুষের কাছে তার কোনো জনপ্রিয়তা নেই। তিনি প্রথম হচ্ছে তিনি লালগোলাতে বা মুর্শিদাবাদ জেলায় স্থায়ীভাবে থাকেন না, তিনি পুরোপুরি থাকেন কলকাতায়। তিনি হাইকোর্টের একজন অ্যাডভোকেট, তিনি কলকাতার বেশিরভাগ সময় থাকেন। পার্ট টাইম হিসাবে মাসে 2-4 বার এই জেলায় লালগোলা বা মুর্শিদাবাদে বহরমপুরে তিনি আসেন। তো আর একজন পরীক্ষিত বদরুদ্দোজা খান। সেদিক দিয়ে রাজনৈতিক কর্মী হিসাবে হুমায়ুন কবিরকে ভোট দিলে, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, মুর্শিদাবাদ লোকসভার সুদূর জলঙ্গি থেকে শুরু করে রানীতলা, রানীনগর, ইসলামপুর, ডোমকল, ভগবানগোলা, হরিয়ারপাড়া, মুর্শিদাবাদ আর নদিয়ার করিমপুর, এই যে 7টা বিধানসভা, তার ভিতরে করিমপুরে 4টে থানা আছে, রানীনগরে 3টে থানা, রানীতলা, ইসলামপুর এবং রানীনগর থানা, ভগবানগোলাই থানা, এদের মুর্শিদাবাদে আইসি থানা, হরিয়ারপাড়ায় থানা। আমি আপনাকে বলতে চাইছি যে আজকের দিনে আমি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য এই কারণেই যে একজন পরীক্ষিত বদরুদ্দোজা খান, আর 2 জন, একজন 6 বারের বিধায়ক এখনও, আর একজন 4 বারের বিধায়ক ছিলেন। তিনি দল ত্যাগ করেছিলেন, কোনো নীতিবোধের বালাই নাই, তিনি পদত্যাগ করেননি। যখন এমপি হয়ে দাঁড়াতে হবে তখন টেকনিক্যালি প্রবলেম আছে, কারণ আজকে তিনি দল ত্যাগ করে তৃণমূলে গেলেও বিধানসভার ভেতরে এখনও তিনি কংগ্রেসের সদস্য হিসাবে নিজেকে তুলে ধরতেন। যখন জোড়া ফুলের প্রতীক ফর্ম বি, ফর্ম এ যখন ভরতে হবে, তখন একজন নির্বাচিত হাত প্রতীকের বিধায়ক জোড়া ফুল প্রতীক চাইবে, নির্বাচন কমিশনের টেকনিক্যালি সে কিন্তু একটা অসুবিধায় পড়তো। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী কানাইলাল অগ্রওয়াল, অপূর্ব সরকার এবং আবু তাহের খানকে রিজাইন করিয়ে লোকসভায় তাদের প্রার্থী করেছে। আমি বলতে চাইছি এখানে মানুষ তাদের যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে যারা সারা বছর তাদের পাশে থাকবে, তাদের প্রতি যে রাজ্য প্রশাসনের, এই জেলার প্রশাসনের কর্তারা শুধুমাত্র মানে স্মাগলিং বন্ধ করার নামে এই অধিকাংশ আমার 11 নম্বর লোকসভার আন্ডারে যে সব থানাগুলো রয়েছে, সেই থানায় 1% লোক হয়তো অস্বচ্ছতা বা তারা স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত, হ্যাঁ, কিন্তু 5 থেকে 10% লোককে মিথ্যা মামলায় মাসের পর মাস, বছরের পর বছর জেলে পচতে হচ্ছে, জেলে থাকতে হচ্ছে, তাদের আত্মীয় স্বজনদের, তাদের অর্থনৈতিক
মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট চাইছে, যে পর্যবেক্ষক গর্বের সঙ্গে ভোট চাইছে, তাকে আমার প্রশ্ন যে আপনি এই মুর্শিদাবাদ জেলায়, নদিয়াতে আইসিডিএস কর্মী নিয়োগ হয়, পাশে বীরভূম জেলায় হয়, মালদাতে হয়, ক্ষমতায় আসার পর থেকে আজ অবধি মুর্শিদাবাদ জেলায় 8 বছরে কোনো আইসিডিএস কর্মীর 2009 সালের ডিসেম্বর মাসে লাস্ট নিয়োগ হয়েছিল। 2011 সালের 20 মে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর আজ পর্যন্ত এই দপ্তরে কোনো নিয়োগ নাই। এখানে যদি 1000 শিক্ষকের, প্রাথমিক শিক্ষকের ভ্যাকান্সি থেকেছে, তো আমি দেখেছি যে এই দলের যারা মোড়ল মাতব্বর, যারা অফিসিয়ালি দায়িত্বে পালন করেছে, তারা এমনভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, দুর্নীতি করেছে যে 1000 ভ্যাকান্সি, হয়তো 1 লক্ষ ছেলে মেয়ে অ্যাডমিট পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য অ্যাপ্লিকেশন করেছে। তো এরা 1000 ভ্যাকান্সির এগেনস্টে 5000 লোকের কাছ থেকে মুড়ি মুড়কির মতো তেনারা টাকা তুলেছে। আর আজকে বারবার ভোট নিয়ে যারা এমপি হয়েছে কংগ্রেস দল, লাস্ট 2004 থেকে 14, আজকে 14 থেকে 19 সিপিএম পার্টি, তাদেরকে বারবার এখানকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারা সেই এলাকার জন্য কি করেছে? কেন মিথ্যা মামলায় প্রশাসন এদেরকে হয়রানি করছে, সাধারণ ভোটারদের হয়রানি করছে? তারা কি করে? তারা প্রশাসনকে কেন এসপিকে বলে না, কেন ডিএমকে বলে না, কেন সাংসদে এই নিয়ে প্রশ্ন তোলে না যে এখানে মানুষকে অযথা স্মাগলিং বন্ধ করার নামে পুলিশের যে খবরদারি, যে মিথ্যা মামলা, এটা নিয়ে আমরা কোনোদিন তাদের সোচ্চার হতে দেখিনি। তাই আমি আমার নিজের চ্যালেঞ্জ নিয়েছি মুর্শিদাবাদ লোকসভা মানুষকে বলতে চাই যে মানুষ তো অনেকেই ভোট দিয়ে এমপি করেছে, যদি হুমায়ুন কবিরকে একবার সুযোগ দেয় সংসদে যাওয়ার, এবং আমি বলছি সংসদে সোচ্চার হব, পাশাপাশি তারা অনেক অবহেলিত। আজকে 30% লোক আমার মুর্শিদাবাদ লোকসভার বাইরে কাজ করতে যায়। কোথায়? আজকে বলছে হুমায়ুন কবির বিজেপিতে ভোটে দাঁড়িয়েছে, তাকে ভোট দেওয়া যাবে না। কেন মুসলিমরা তাকে ভোট দেবে না? কারণ কি? সে নাকি বিজেপি নাকি মুসলিমদের শত্রু। আমি বলছি ভগবানগোলা, রানীতলা, রানীনগর, জলঙ্গি, ইসলামপুর, বিভিন্ন থানা এলাকার শতকরা 25 থেকে 30টা 20 থেকে 40 বছরের মানুষ, তারা গুজরাটে যেখানে বিজেপি ক্ষমতায়, কেরলে, আপনার মহারাষ্ট্রে, দিল্লিতে বিভিন্ন রোজগারের স্বার্থে, কেন এত কাজ, এত বলছেন উন্নয়ন, উনি শুধু 25,000 টাকার কন্যাশ্রী, আজ সবুজ সাথী সাইকেল দিয়ে, আর ইমামদের 2,500 টাকা ওয়াকফ বোর্ডের টাকায় ভাতা দিয়ে উনি সমস্ত মুসলিমদের মাথা কেনে নিয়েছে, আর সমস্ত মুসলিমের উনি উন্নয়ন করেছেন। এই উন্নয়ন মানুষ ভালোভাবে দেখছে যে পশ্চিমবাংলায় উন্নয়নের নামে মিথ্যাচার, মিথ্যা প্রচার, ঢাক বাজানো হচ্ছে। আর আরো দুটো প্রশ্ন রয়েছে, সময় হাতে ভীষণ কম। 8 এপ্রিল নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে এসেছিলেন, কি অভিযোগ রাখলেন তার কাছে? আমি তার কাছে আমার ইলেকশনে, যে আমি কলকাতায় রাজ্য পার্টি অফিস থেকে আমাকে ডেকেছিলেন, সেখানে আমাদের একটা ক্লাস ছিল, আমাদের দলীয় কিছু নেতৃত্ব আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য ডেকেছিলেন। আমি তাই কলকাতায় থাকাতে উনি এসছেন, সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমার ইলেকশন এজেন্ট বুদ্ধদেব শীল, তিনাকে আমি লিখিতভাবে মিস্টার বিবেক দুবের কাছে একটাই ডিমান্ড করেছি, আমাদের এই মুর্শিদাবাদের ডোমকল বা বিস্তীর্ণ এলাকায় পিছনের অভিজ্ঞতা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক। প্রতি ইলেকশন আসলে অনেক রক্ত ঝরে, অনেক মানুষের জীবন যায় বা ভোট লুট হয়। ডোমকল পৌরসভায় ভোট লুট হয়েছে, পরবর্তীকালে তারা পঞ্চায়েতে সেই মডেলে ভোট করিয়েছে, মডেলের কথা অহংকার করে বলেছে, দাম্ভিকতা করে বলেছে মানুষকে ভোট না দিতে দেওয়াটা। তাই 100% বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী রেখে মানুষের গণতান্ত্রিক যে অধিকার, যে উৎসব, সব থেকে বড় উৎসব, উচ্চ স্তরের উৎসব, সেই উৎসবে যাতে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে
সে হুমায়ুন কবির হতে পারে, সে আবু হেনা হতে পারে, সে আবু তাহের খান হতে পারে, সে বদরুদ্দোজা হতে পারে। তাদের পুরো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা হোক, তাদের পুরো গণতান্ত্রিক উপায়ে এই উৎসবে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হোক। তারা যে রায় দেবে আমরা সেটা কুর্নিশ করব, আমরা সেটা সম্মানের সহিত 23শে মে এটা হাসি মুখে মেনে নেব। শুভেন্দু অধিকারী তিনি বলে গেছেন 3 লক্ষ, মুর্শিদাবাদে 3 লক্ষ ভোটে জিতবেন। আপনি কি বলছেন? একটাই তার জবাব, যদি উনি 3 লক্ষ ভোটে জিতেই যেতেন তাহলে হেলিকপ্টার নিয়ে করিমপুরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে 1,500 লোক আর 1000 পুলিশ মিটিং হচ্ছে, তারপরে হুমায়ুন কবিরের নামে ডেমি হুমায়ুন কবির খুঁজতে হচ্ছে, তাদেরকে দাঁড় করাতে হচ্ছে, আবু হেনার নামে ডেমি আবু হেনা দাঁড় করাতে হচ্ছে। এখানে থেকেই বোঝা যায় ডাল মে কুছ কালা হয়। তার মানে তৃণমূল কংগ্রেস যে পিছন সারিতে আছে সেটা তাদের আচরণেই বোঝা যায়। মাননীয় শুভেন্দুবাবুকে এটা আমার নাম করে বলে দিবেন, এটাই এর যোগ্য জবাব। এটা ছাড়া ওনাদের 23শে মে আর যাই হোক, হুমায়ুন কবির জিতবে না, আবু হেনা জিতবে না, বদরুদ্দোজা জিতবে, সেটা মানুষ শেষ কথা বলবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আবু তাহের খান জিতবে না, এটা আপনি মিলিয়ে নেবেন 23শে মে। আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু সময় হাতে আমাদের ভীষণ কম। সংসদে পৌঁছাচ্ছেন হুমায়ুন কবির, বিপুল ভোটে কি জয়ী হচ্ছেন তিনি? সে কথা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে, আর সেই প্রশ্নের উত্তর বোধহয় দেবে সময়। এখনকার মতো হটসিট আমি এখানে শেষ করছি, এত সময় আমাদের দেওয়া আছে। নমস্কার, ধন্যবাদ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।